This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 5টা মানেই 5 কথা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, টানা চতুর্থবার রাজ্যে সরকার গড়া নিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। 226 পেরোবই, 230ও হতে পারে। ভোট মেটের পর তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন তৃণমূল নেত্রী। অনেক অত্যাচার সহ্য করে সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, বন্দুকের ভাণ্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, আমরা 230ও পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায়, এবং সেন্ট্রাল ফোর্স যে ব্যবহার কাল করেছে এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। যাদের তৃণমূল কংগ্রেসরা জীবন দিয়ে লড়াই করেছেন, মার খেয়েছেন, তবুও তারা এলাকা ছেড়ে যাননি। অনেককে ইচ্ছে করে অ্যারেস্টও করা হয়েছে যাতে তারা এজেন্ট হিসেবে কাজ করতে না পারে। বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, এরকম অনেকগুলো জায়গা আছে। এমনকি আমাদের এখানেও ভবানীপুরে সারা রাত ধরে রেড হয়েছে। আমি সারা রাত 2 দিন ধরে দুরাত ঘুমাইনি। তাই আপনাদের কাছে বলবো, ওটা বিজেপির চক্রান্ত, এবং বিজেপি এত করেও মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে পারলো না, এবং তাই বিজেপি শেষ খেলাটা খেলেছে। বিজেপির চক্রান্ত, এখানে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হয়েছে, এখানকার রাজ্য পুলিশকে নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ভারত সরকার এই শব্দবন্ধ ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও তিনি বলছেন যে এত কিছুর পরেও আমরা চতুর্থবার সরকার করব, 2026-এ 226টা আসন তো হবেই, 230টাও হতে পারে। ভোট মেটার পর দিনই কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন তৃণমূল নেত্রী। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, শুভজিৎ রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগে একটা বার্তা দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে কাজে লাগানো হয়েছে সেন্ট্রাল ফোর্সকে, কাজে লাগানো হয়েছে এখানকার পুলিশকে, ভারত সরকার শব্দবন্ধ ব্যবহার করেছেন। বলছেন এত কিছুর পরেও আমরা 2026-এ 226টা আসন তো পাবোই, 230ও হতে পারে, আমরাই সরকার গঠন করব। সজল দা, না, আমার একটা সিম্পল প্রশ্ন, 226 কেন হলো? মানে 26 সাল বলে 26 ধরেছেন, 230 বলেছেন, উনি 300 বলতে পারেন। এর আগে উনি বলেছেন আমরা জীবন চাই না, মৃত্যু চাই। আপনারা সেটা নিয়ে চর্চা করেছেন? করেননি। আচ্ছা, এর আগে উনি বলেছেন যে আপনারা সব ভোট পদ্ম ফুলে দেবেন। আমরা সেটা নিয়ে চর্চা করিনি, কারণ সবই আমরা ওনার কথাকে পাগলের প্রলাপ বলে ভেবেছি। এখন সেটাই ভাবুন, উনি একটা ব্রিজ বানিয়েছেন, সেই ব্রিজটা নাকি কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে দেওয়া যায়। 1120 কোটি টাকা খরচা হয়েছে। খরচাটা নিশ্চয়ই হয়েছে, ব্রিজটা তো এখনো খুঁজে পাওয়া যায়নি। আমরা ওনাকে চোর বলে ধরে নিয়েছি। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা ওনাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছি, কোনো কথার সিরিয়াস গুরুত্ব দিইনি। এখনো দেওয়ার কোনো দরকার নেই। যেটা বিষয় সেটা হচ্ছে, দেখুন, যে কোনো রাজনৈতিক দল সে তার কর্মীদের মনোবল অটুট রাখতে চান, এক্ষেত্রেও এটাও তাই। কিন্তু ক ঘন্টা রাখবেন এমনি করে? সত্যিটা তো সামনে চলেই আসবে। এটা তো কাউন্টডাউন শুরু, এখন তো ঘন্টায় হিসেব হচ্ছে না, কয়েক ঘন্টা বাদে, হয়তো 100 ঘন্টা 200 ঘন্টা কিছু একটা হবে, বাদে সত্যিটা সামনে চলে আসবে। 226 পাবেন কি শুধু 26-এ আটকে যাবেন?
কংগ্রেস বিজেপি সে 170টা পাবে না শুধু 70টা পাবে, আগের থেকে কমে যাবে, সব সামনে চলে আসবে। হাওয়াটা বাইরে বেরিয়ে দেখুন, মমতা ব্যানার্জির কাছাকাছি তো মানুষ পৌঁছতে পারে না। মমতা ব্যানার্জিকে বলুন নিরাপত্তা রক্ষী ছাড়া রাস্তায় ঘুরতে, তাহলে বুঝতে পারবে। ভবানীপুরে যাকে চোর স্লোগান শুনতে হয়, ভবানীপুরের সবাই যার 50টা লোক হয় না, সে 226 পাবে, আর সেই বলে আমি মুখ, বাকি বুঝতে সবাই পেরেছি। মুখ। আপনার অভিযোগ খুব পরিষ্কার সজল বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মমতার সরকারের বিরুদ্ধে বিরোধী ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে গেছে। ভোটের রেজাল্ট বেরোনোর 4 দিন আগে বিস্ফোরক দাবি করেছেন অধীর চৌধুরী। কি বলেছেন? বিরোধী ভোট তো বেশি হবেই। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই, কিন্তু সেটা বিরোধী ভোটের সংখ্যা। সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সব থেকে বেশি ভোট পাবে সেটা এখনই আন্দাজ করা একটু কঠিন, কিন্তু একটা বড় অংশের মানুষের ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে। যিনি নিজে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নিয়ে পরিবেষ্টিত হয়ে ঘুরে বেড়ান, নিজের যে বিধানসভা থেকে আগে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই তার গড় বলে পরিচিত, সেই জায়গাও গতবার বিজেপি জিতেছিল। যার দল সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করে সেখানেই মুখ থুবড়ে পড়ে, তাদের মুখে এই ধরনের কথা আসবে, এটাই স্বাভাবিক। বাংলার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে এবং চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য কিভাবে আশীর্বাদ করেছে, তার জন্য অধীরবাবুকে আর মাত্র 72 ঘন্টা অপেক্ষা করতে বলছি। অধীর চৌধুরী কি মেনে নিচ্ছেন এবং কেন মেনে নিচ্ছেন তো অধীর চৌধুরী বলবেন, সেটা তো আমি বলতে পারি না, আর আমার বলাটা খুব সমীচীন নয়। এখান থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল বিরোধী ভোটটা যে যথেষ্ট, তৃণমূলকে মানুষ হারাবার জন্য অপেক্ষা আছে, এটা পরিষ্কার হয়ে যায়। নাম্বার 1, বিজেপি ছাড়া আরেকটা কোনো সবাই মিলিয়ে একসাথে চললে যেটা ভরসা করতে পারতো, ওনার কথায় সবাই মিলে একসাথে চলতে না পারলে সেই ভরসাটা করতে পারে না। সেটা খানিকটা কংগ্রেসকেও বুঝতে হবে যে ওরা হঠাৎ 294টা আসনে দাঁড়াতে চাইলো কেন, সেটা কার অ্যাডভান্টেজের জন্য করলো, এটার উত্তরকে আমার পক্ষে দেওয়া সম্ভব। এটা ঠিক যে তৃণমূলকে লোকে পছন্দ করছে না, তৃণমূলকে যারা পছন্দ করবে না তারা কেউ বিজেপিকে পছন্দ করলে সেটা যে খুব ভালো হবে না, আবার কদিন পরে তারা বুঝতে পারবে। এদিকে একদা মমতার অনুগত আরাবুল এখন হার চান মমতার। যেই জিতুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হারা উচিত। মুখ্যমন্ত্রী পদের যোগ্য নন মমতা, তৃণমূল নেত্রীকে নিশানা তাজা নেতার। একদা মমতা চক্ষুশুল সিপিএম, এখন মমতা নয়নের মণি, দাবি করলেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী। দীর্ঘদিন রাজনীতি করেছে। প্রথমেজি তার চলার পথে তার মানুষের উপরে তার যে ভালোবাসা প্রথম ছিল, বলতো আমি হাউল চটি পরে ঘুরে বেড়াচ্ছি, তারপর তো তিনি সোনার চটি পরে ঘুরে বেড়াচ্ছে। এখন তিনি সিপিএম এর লোকের উপরে তার ভরসা। সারা রাজ্য দেখবেন প্রতিটা জায়গায় সিপিএম এর লোকের নেতৃত্বের ভরসা রেখে এবারে ক্যান্ডিডেট করেছে। আমার কাছে লিস্ট আছে, প্রায় 74টি সিপিএম এর নেতৃত্বরা টিকিট পেয়েছে, 74 জন এমএলএরা বাদ দিয়েছে। এই যে মানসিকতা মমতা বন্দ্যোপাধ্যায়, এই মানসিকতায় মমতা বন্দ্যোপাধ্যায় হারা উচিত। এই সঠিক মুখ্যমন্ত্রীর যোগ্য নয়। হ্যাঁ, যেই জিতুক, কিন্তু ওনার হারা উচিত। আমি একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা তৃণমূল কংগ্রেসে। আমি 2008 সালে আমি প্রথম সিপিএম এর একটা পদাধিকারী হই। 2008 থেকে 11 আমার ওই পার্টিতে আমার রাজনৈতিক বয়সটা হচ্ছে 3 বছর। তাছাড়া একজন সাধারণ সমর্থক হিসেবে ছিলাম। আমি আরাবুল সাহেবদের মতন ওই ভাঁ চড়া গাড়ি থেকে আর এই ফরচুনার গাড়ি চড়িনি। এটা প্রথমে বুঝতে হবে। দল বদলেছে বলে শুভেন্দু অধিকারীর মতো আরাবুল সাহেবরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন কুচ্ছ অপপ্রচার করছে। বাংলার মানুষ এটা ক্ষমা করবে না কোনোদিন, বাংলার সংখ্যালঘুরাও ক্ষমা করবে না, এটাকে অন্তত মনে রাখা উচিত। এদিকে জয়ের ব্যাপারে 100% নিশ্চিত হয়েও ইভিএমে কারচুপির আশঙ্কা মমতার। গণনার আগে ভোট কারচুপির আশঙ্কা মমতার। স্ট্রংরুম থেকে গণনার জন্য নিয়ে যাওয়ার মাঝেই বদলাতে পারে ইভিএম। কোনো গাফিলতি যাতে না থাকে সেদিকে নজর রাখতে হবে।
কর্মীদের নির্দেশ তৃণমূল সুপ্রিমো। স্ট্রং রুম পাহারার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিংয়ে যে দুটো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। আর কাউন্টিং এমনভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। এদিকে ভোট গণনা নিয়ে বিশেষ কর্মশালা বিজেপির। আগামীকাল থেকে 2 দিন গণনা কেন্দ্রিক কর্মশালা পদ্ম শিবিরের তরফ থেকে। ভোট গণনা নিয়ে বিশেষ কর্মশালা করবে বিজেপি। আগামীকাল থেকে 2 দিন এই গণনা কেন্দ্রিক কর্মশালা পদ্ম শিবিরের। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, 5 বছর আগে মানে 2021-এ এই ভোটের রেজাল্টের পর রাজনৈতিক চর্চা উঠে এসেছিল যে বিজেপির কর্মীরা নাকি অনেক সময় কাউন্টিং সেন্টারে শেষ পর্যন্ত থাকেনি, উঠে চলে গেছিল, অনেকের অভিজ্ঞতা কম ছিল, একেবারে নতুন ছিল অনেকে। মানে এগুলো মাথায় রেখে কি তাহলে এই কর্মশালা? একেবারেই তাই শুভজিৎ, এবং সেই জন্য তারা 2 দিনের এই কর্মশালার আয়োজন করছে, যা আগামীকাল হবে এবং আগামী পরশুও হবে। এবং তোমায় বলে রাখি, এটা হয়তো আনুষ্ঠানিকভাবে তারা কর্মশালা করছে আজও। সুনীল বানসাল, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, তিনি রাজ্য বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তাদের বেশ কয়েকজনকে নিয়ে কিন্তু এই কাউন্টিং নিয়ে তিনি বৈঠক করেছেন। এবং আজকে রাতেই বিভিন্ন জায়গা থেকে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে প্রার্থীরা তাদের যে শীর্ষ নেতৃত্ব রয়েছেন স্থানীয় স্তরের, অর্থাৎ মণ্ডল স্তরের যে নেতৃত্ব রয়েছেন, জেলা নেতৃত্ব রয়েছেন, তাদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক হবে। এবং আগামীকাল এই কর্মশালার পর জেলা স্তরেও কিন্তু একটা কর্মশালা করা হবে, যাতে কোথাও একেবারে শেষ পর্যন্ত না দেখে কাউন্টিং সেন্টার থেকে কোনো কর্মী না বেরিয়ে আসেন। কাউন্টিংয়ের ক্ষেত্রে যে টেকনিক্যাল পার্টগুলো রয়েছে, অর্থাৎ 17C যে ফর্ম রয়েছে সেটার সঙ্গে ইভিএমের যাতে ম্যাচের বিষয়টা সেটা দেখে নেওয়া হয় শুরুতে। এই যে ছোটোখাটো যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে সেটা যাতে কোথাও কোনো ভুল ত্রুটি না থাকে, তা যেমন একদিকে বুঝিয়ে দেওয়া কর্মীদের, একই সঙ্গে একেবারে শেষ পর্যন্ত যাতে থাকা যায়। তার কারণ বিজেপি ক্ষমতায় আসছে এই বার্তা ইতিমধ্যেই নরেন্দ্র মোদীরা দিয়েছেন। সেই সমস্ত বিষয় নিয়ে 2 দিনের কর্মশালা বিজেপিতে হবে। আগামীকাল যা শুরু হবে একটি কর্মশালা উত্তরবঙ্গের জন্য আলাদা করে নজর রাখো। গণনা কেন্দ্র নিয়ে জোড়া মামলা হাইকোর্টে। কসবার গণনা কেন্দ্রের বদল নিয়ে মামলা জাভেদ খানের। এই মুহূর্তের বড় খবর, গণনা কেন্দ্র নিয়ে জোড়া মামলা হাইকোর্টে। এই জোড়া মামলা কে কে করেছেন, কেন করেছেন, কি কি অভিযোগ উঠে আসছে, পুরোটাই জানবো শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, 2টি মামলা দায়ের হয়েছিল এবং সেই 2টি মামলাতেই মূলত প্রথম মামলাটিতে গণনা কেন্দ্রে সেখানে হঠাৎ করে কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সেটা নিয়েই প্রশ্ন ওঠে। মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য ছিল যে যেখানে এত বছর ধরে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরাই গণনা কেন্দ্রে থাকতেন, হঠাৎ করে ইসিআই যে ইতিমধ্যে গোটা ভোট সম্পন্ন হয়েছে, যেখানে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাগেনি, হঠাৎ করে গণনা কেন্দ্রে কেন? অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে নিয়ম মেনেই যাবতীয় কাজ হয়েছে, আর সেখানে বাদবাকি কোনো রাজনৈতিক দল যদি এটা বলে ইসিআই কাকে নিয়োগ করেছে সেটা নিয়ে কোনো জবাব দিতে বাধ্য নয়। আরো একটি মামলা যেটা গণনা কেন্দ্রের কেন্দ্র পরিবর্তন নিয়ে হয়েছে, যেটা জাভেদ খান তিনি করেছেন। এতদিন পর্যন্ত যেখানে কসবা বিধানসভা কেন্দ্রের গণনা হতো, অর্থাৎ সেটা গীতাঞ্জলি স্টেডিয়ামে হতো, সেখান থেকে পরিবর্তন করে আলিপুরের বিহারীলাল কলেজে করা হয়েছে। এটা নিয়েই মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও 2টি মামলাই আজকে শুনেছেন, 2টিতেই আপাতত শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত। বেশ, ধন্যবাদ।